স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে মামলা দুটির কার্যক্রম চলছে তা দেশের ইতিহাসের সর্ববৃহৎ মামলা। হত্যা মামলাটির শুনানি অপেক্ষমান আছে আপিল বিভাগে। বিস্ফোরক আইনের মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে নিম্ন আদালতে। ইতিমধ্যে মামলার পুনঃতদন্ত, কারামুক্তি সহ আরও বেশ কিছু দাবিতে রাজপথে আছেন কারাবন্দী ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা। আদালতে বিচারাধীন হলেও এ নিয়ে নানা আলোচনা আছে গণমাধ্যম থেকে শুরু করে জনপরিসরে। পিলখানা হত্যাকাণ্ডের চলমান মামলা এবং সাম্প্রতিক ঘটনার প্রবাহ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক বিডিআর সদস্য রোকসেদ আলম প্রধান এবং মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন ওই ঘটনায় শহীদ কর্নেল কুদরত এলাহী সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান। আপনাদের সবাইকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। শুরু করতে চাই রোকসেদ আলম, আপনারা সম্প্রতি আজকেও আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে ছিলেন, শাহবাগ ব্লকেডে গিয়েছিলেন, সেখান থেকে আবার শহীদ মিনারে এসেছেন, কর্মসূচি স্থগিত করেছেন, কিছু কর্মসূচি নতুন দিয়েছেন। এই যে আপনারা রাজপথে আছেন, সংক্ষেপে মানে আপনারা কেন এই একটা বিচারাধীন মামলায় এভাবে রাজপথে আপনাদের দাবি দেওয়া নিয়ে আসতে হলো? আপনাদের দাবি দেওয়া কি এবং কেন এই অবস্থায় আজকে বিচারের জন্য আদালতের বারান্দায় আপনাদের থাকার কথা, সেখান থেকে আপনারা এসেছেন রাজপথে? দেখেন, আমি আসলে বলতে চাচ্ছি, গতকাল আমরা যখন শাহবাগ ব্লকেটের কর্মসূচি দেওয়ার আগেও একবার আমরা শাহবাগ পর্যন্ত যেতে চেয়েছিলাম। সেখানে কিন্তু আমরা আমাদের কর্মসূচি সেখান থেকে বন্ধ করে দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার দপ্তরে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য 6 সদস্যের একটা প্রতিনিধি দল আমরা পাঠিয়েছিলাম। কিন্তু আমরা ওখানে কোনো ধরনের কোনো আশ্বাস পাইনি। না পেয়ে আমরা ফিরে এসে শাহবাগে অবস্থান করি। অবস্থান করার পরেও শাহবাগের থেকে একটু পিছনের দিকে জাদুঘর যেখানে আসছে সেখানে আমরা অবস্থান নিই। ওইখান থেকে কি আশা করছিলেন? কারণ বিষয়টা তো মামলাতে বিচারাধীন আছে, সেখানে প্রধান উপদেষ্টার কাছে আপনারা কি আসলে আশা করছেন? আমরা তো মামলার জন্য বিচারাধীন কাদের জন্য? যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের সঙ্গে একত্রতাবাদ ঘোষণা করে আমাদের যারা অতি উৎসাহী কিছু বিডিআর জওয়ান, এই যে প্রবলেমটা হয়েছে এটার সঙ্গে যারা সংযুক্ত ছিল তাদের বিচার আমরা চাচ্ছি। আমরা আমাদের 57 সেনা অফিসার, সাথে হচ্ছে আরও যে অফিসারগুলো ওখানে মারা গিয়েছে তাদের বিচার আমরা চাচ্ছি না তাদেরও বিচার হোক। কিন্তু যারা নিরপরাধ নির্দোষ বিডিআর, যারা এখন জেলে বন্দি অবস্থায় আছে, তাদেরকে সরকার মুক্তি দিয়ে দিক। আপনার পয়েন্ট ধরতে পারছি, কিন্তু আপনারা এখন মানে ফ্রন্ট ফুটে থেকে ব্যাক ফুটে গেলেন কেন? মানে আপনারা রাজপথ থেকে এখন আপনারা জেলায় জেলায় কর্মসূচি? না, আমাদের কর্মসূচিগুলো শুধুমাত্র আমরা সরকারকে জানান দিচ্ছি। আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা কোনো শৃঙ্খলতার দিকে যেতে পারি না। আমরা আজ ছাত্র জনতার যে ডাকটা এসেছে, এখন আমরা আস্তে আস্তে আমাদের এই কর্মসূচিটা আমরা সরকারকে আজকে জানান দিয়েছি যে আমরা আমাদের অধিকার যেটা আমরা এটা বুঝিয়ে নেব সরকারের কাছ থেকে। কিন্তু সেটা কিভাবে? সেটা তো আমরা তো বারবার শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা 64টা ডিস্ট্রিক্ট থেকে বিডিআর কল্যাণ পরিষদ এবং আমাদের যে পরিষদটা আছে সেখান থেকে বিডিআর 64টি ডিস্ট্রিক্টে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি। মহাপরিচালক মহোদয়, আমাদের যে বিডিআর মহাপরিচালক মহোদয় আছে ওনার কাছে স্মারকলিপি দিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, আইন উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি আমরা দিয়েছি। বুঝতে পেরেছি। এগুলোর কোনোটাই প্রতিউত্তর আমরা পাইনি। না পাওয়ার পরে ছাত্র জনতা দেখলো এইটা একটা অনেক বড় ইস্যু। আচ্ছা, ছাত্র জনতা কেন আপনাদের সাথে যুক্ত হয়েছে সে নিয়ে আপনার সাথে আমরা পরে আবার আসছি। অ্যাডভোকেট আমিনুল ইসলাম, আপনার কাছে কয়েকটি প্রশ্ন আছে। তো আমরা শুরু করি এটা যে একটি ঘটনায় দুটি মামলা চলছে, একটা বিস্ফোরক আইনে, একটা হত্যা মামলা। হত্যা মামলাটা অনেকখানি এগিয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশনে আছে, সেটাও শুনানির অপেক্ষায় আছে অনেকদিন। একটা ঘটনায় দুটি মামলা ন্যায় বিচারের পরিপন্থী কিনা? না, ধন্যবাদ আপনাকে। বিষয়টা একই ঘটনা অবস্থায় দাঁড়িয়েছে এই মুহূর্তে। না, একই ঘটনা থেকে দুইটা মামলা কোনো ন্যায় বিচারের পরিপন্থী না। কারণ আপনার একটা ট্রানজ্যাকশনে যদি একাধিক আইনের আওতায় যদি কোনো অফেন্স হয়,
একাধিক মামলা হতে পারে, সেটা নিয়ে কোনো আইনগত আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যে পরিস্থিতি তৈরি কিন্তু হয়েছে, প্রশ্নটা হচ্ছে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা আপনাকে একটু বলা দরকার। সেটা হচ্ছে যে 850 বিডিআর সদস্যের বিরুদ্ধে যখন এই কেসটা দায়ের হয়, দুইটি মামলা, তখন প্রজ্ঞাপন ছিল যে দুইটি মামলা একই সাথে একই কোর্টে একই সাথে পাশাপাশি বিচার হবে এবং একই সাথে নিষ্পত্তি হবে। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখলাম তৎকালীন সরকারের যে পাবলিক প্রসিকিউটর ছিল তাদের সাথে একটা কোর্টের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এরকম যে তারা একটা মামলার বিচার কার্যক্রম একেবারেই চালাচ্ছিল না, আর একটা মামলার বিচার কার্য খুব দ্রুততার সাথে শুরু করা এবং শেষ করার একটা তৎপরতা ছিল তাদের মধ্যে। এবং সেটাই আপনার মনে থাকবে যে 2013 সালে এটা খুব তড়িঘড়ি করে একটা জাজমেন্ট দেওয়া হলো হত্যা মামলাটিতে, এবং কারণ সামনেই একটা জাতীয় নির্বাচন ছিল এবং মনে হচ্ছিল যে আমাদের সেনাবাহিনীকে খুশি করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার একটা কৌশল এটা প্রেক্ষাপটে মনে হচ্ছিল। যাই হোক, সেটা একটা জাজমেন্ট হয়ে গেল। আমাদের খুব বারবার খুব আকুতি মিনতির পরেও কিন্তু আমরা ওই কেসটা, যেটা বিস্ফোরকের মামলাটা, কিন্তু আমরা চালু করতে পারছিলাম না। এখন প্রশ্নটা হচ্ছে যে দেখেন, 2010 সালে দুইটা মামলা বিচার কার্য শুরু হলো। একটা মামলার বা নিম্ন আদালতে জাজমেন্ট হয়ে গেল, হাইকোর্টে জাজমেন্ট হয়ে গেল, অ্যাপিলেট ডিভিশনে আমাদের অ্যাপিল পেন্ডিং রইল। প্রায় 500-র মতো মানুষ, যাদের অর্ধেক তারা খালাস পেয়ে গেল মামলা থেকে, বাকি অর্ধেক মানুষ, 500-র মতো মানুষ, সব মিলিয়ে কিন্তু তাদের যাদের 10 বছরের সাজা ছিল সেই সাজাটা শেষ হয়ে গেল। প্রায় 500 মানুষ কিন্তু এখন প্রায় মুক্তির অপেক্ষায়। শুধুমাত্র ওই যে বিস্ফোরক মামলাটি, সেটার অজুহাত দিয়ে সেখানে জামিন দেওয়া হচ্ছে না, মামলা বিচার কার্য শেষ হচ্ছে না, সাক্ষ্য গ্রহণ চলছে না, সাক্ষ্য গ্রহণ চলছে না, ধীরগতিতে চলছে। এইরকম একটা প্রেক্ষাপটে আপনি প্রায় 15-16 বছর যাবৎ কিছু মানুষকে, যারা অলরেডি তাদের নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে আপনি আটকে রেখেছেন। সাজা খাটার মেয়াদ সাজাও শেষ হয়ে গেছে, 10 বছরের সাজা, সেখানে তো হত্যাকাণ্ড তাদের বিরুদ্ধে প্রমাণ হয় নাই। তো এরকম অবস্থায় আপনি 500 মানুষকে নানান কৌশলে আটক করে রেখেছেন। এটার একটা ক্ষোভ আছে পরিবারের পরিজনদের মধ্যে। পাশাপাশি আজকে যেটা খুরশিদ সাহেব যেটা বললেন, যে কিছু বিডিআর সদস্য যাদের শুধুমাত্র বিদ্রোহের অভিযোগে বা নানান তকমা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সঠিক কারণটা অ্যাসাইন করে নাই, এবং তারা কোনো মামলার আসামি না, মামলার আসামি ছিল না, অনেক কিছু ছিল না। এই দুইটা গ্রুপ কিন্তু তারা এখন একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে এসছে। ইতিমধ্যে আপনাকে একটু বলে রাখা ভালো, এই 5ই আগস্টের পরে কিন্তু একটা কিছু নতুন ডেভেলপমেন্ট হয়েছে, অন্তত পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, সেনাবাহিনী আমাদের জাতীয় ঐক্যের, মানে আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, যেখানে তাদের সাথে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একটা কিন্তু প্রশ্ন জড়িত আছে। তো সেখানে এই হত্যাকাণ্ডটা কিন্তু এটা খুব সাধারণ হত্যাকাণ্ড না। এটার পিছনে কারা মাস্টার মাইন্ড ছিল, কি পরিকল্পনা ছিল, কি করতে চাইলো, বিডিআরকে ধ্বংস করে বিজেপি কেন করতে হলো, একটা গার্ড বানাতে হলো কেন তাদেরকে, নানান একটা চক্রান্ত এর পিছনে থাকতে পারে। এবং ইতোমধ্যে তৎকালীন সেনাপ্রধান তিনি কিন্তু একটা টুইট বার্তায় কনফেস করেছে এবং তিনি বলছেন যে তিনি কি কি কারণে করতে পারেন নাই। তৎকালীন সরকার প্রধানকে তিনি কিন্তু সরাসরি দায়ী করে বলছেন যে শেখ হাসিনা এটার সাথে সরাসরি সম্পৃক্ত। তো এরকম একটা প্রেক্ষাপটে কিন্তু একটা জাতীয় আপনার একটা কমিশন গঠন হয়েছে, তদন্ত কমিশন গঠন হয়েছে। এখন তদন্ত কমিশন কি করবে? তারা ফ্যাক্টস ফাইন্ডিং করবে যে আসলে এর পিছনে কারা ছিল, কারা ষড়যন্ত্রকারী ছিল এবং প্রকৃত অপরাধী কারা ছিল। তো এইরকম একটা প্রেক্ষাপটে একদিকে যদি আপনি মামলা চলমান থাকে, একদিকে যদি ফ্যাক্টস ফাইন্ডিং হয়, তাহলে তো একটা কনফ্লিক্টিং ঘটনা ঘটে যাবে। এখন পরিস্থিতি তৈরি হয়েছে এবং অলমোস্ট তো আমরা মনে করি, দেখেন আজকের যদি আমি প্রেক্ষাপটটা বলি, যদি সময় থাকে আমাকে একটু সংক্ষেপে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকের প্রেক্ষাপটটা দেখেন, যেখানে আমাদের বিচার কার্য হচ্ছিল সেখানকার আদালত ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে গতকালকে বলা হলো যে কেরানীগঞ্জের জেলখানার ভিতরে অবস্থিত একটা কোর্ট আছে, সেখানে হবে। আবার বলা হলো যে না, আলিয়া মাদ্রাসা মাঠে হবে। আলিয়া মাদ্রাসা মাঠে আমরা যখন সকালবেলা গেলাম, আমাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হলো না এবং বলা হলো যে মানে কে বা কারা তারা ভিতরে এজলাস সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে জজ সাহেবদের গাড়ি আটক করে রাখা হয়েছে, আমাদের গাড়ি আটক করে রাখা হয়েছে এবং আমরা আলটিমেটলি কিন্তু কোর্ট ভবনের ভিতরে যেতে পারি না, কেউ কেউ হয়তো কোনো নানানভাবে গিয়েছে। তো এইগুলোর কিন্তু একটা উদ্দেশ্য কাজ করছে এর পিছনে, যে আপনি এখন আবার নানান কৌশলে তাদেরকে, ওই যে বেলের একটা আমাদের আবেদন ছিল, প্রায় 500 মানুষ এখন মুক্তির অপেক্ষায়, তাদের পক্ষে আমাদের জামিনের আবেদন আছে, এগুলো যাতে আমরা শুনানি করতে না পারি
এবং তাদেরকে যাতে আরও কৌশল করে রাখা যায়, এরকম একটা কৌশল হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা নানান কৌশল, এখন আদালতটা কোথায় হবে সেটা নিয়ে আমরা পরে আসছি। আমাদের সাথে যুক্ত আছেন শহীদ কর্নেল কুদরত এলাহী সন্তান সাকিবুর রহমান। তিনি একদিকে ক্ষতিগ্রস্ত এবং তিনি নিজেও একজন আইনজীবী। সাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনারাও তো ন্যায় বিচারের জন্য এক ধরনের মানে ন্যায় বিচারের দাবি করছেন। যতটুকু বিচার হয়েছে এই বিচারে কেন আপনারা সন্তুষ্ট নন? মানে হত্যা মামলা যতটুকু এগিয়েছে, বিচার হয়েছে এই বিষয়টা যেটা কিনা প্রসিকিউটর অলরেডি বললেন যে শুধুমাত্র বিডিআর জওয়ানদের বিচার হচ্ছে, আসলে এর মূল কনস্পিরেটর অথবা দ্য মেন বিহাইন্ড দ্য গানস যারা, তারা কিন্তু আসলে এখনো পর্দার আড়ালেই রয়ে গেল। এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা আসলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে যেন কিনা পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসে। এবং যেই বিচার কার্যক্রমটা হচ্ছে এই বিষয়ে না কথা বললেই নাই, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বিডিআর সদস্য এবং তাদের পরিবারবর্গ তারা রাস্তায় নেমেছে। এখন একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখেছি যে তাদের দাবি 3টা ছিল, এবং সেই 3টা দাবি যদি আমি একটু বলি, প্রথমে ছিল যে তাদের রিইনস্টেটমেন্ট, যে তাদের জবে তাদের রিইনস্টেট করা উচিত প্রয়োজন। একটা ছিল হচ্ছে গিয়ে যে নিরপরাধ বিডিআর সদস্য যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া দরকার, এবং আরেকটা আমরা দেখেছি যে কমিশনের টার্মস অফ রেফারেন্সে যে ক্লজটা ছিল, যে ক্লজটার মধ্যে বলা রয়েছে যে কোনো পেন্ডিং কেসেসের মধ্যে তারা আসলে ইন্টারফারেন্স করতে পারবে না, সেই জিনিসটা তারা অমিট করে দিতে চায়। এখন প্রথমে যখন 3টা দাবি ছিল এবং নিরপরাধ বিডিআর সদস্যের কথা বলা হচ্ছিল, তখন কিন্তু আমার মনে হয় জনগণ, দেশের জনগণ যেভাবে ভাবে এবং আমরা শহীদ পরিবারবর্গ সেভাবে ভেবেছি, অবশ্যই নিরপরাধ যদি সৈনিক থাকে তাহলে সে কেন সাজাপ্রাপ্ত হবে, এটা তো একেবারেই ঠিক না। কিন্তু যত রাত হলো তারপরে দেখলাম যে তাদের কিন্তু এক দফা এক দাবি হয়ে গেল, এবং তাদের এক দফা এক দাবি আবার 2-fold, চাকরি এবং মুক্তি, এই 2টা। এবং তখন তারা কিন্তু মুক্তি আর নিরপরাধ বিডিআর সৈন্যদের চাচ্ছিল না, তখন হচ্ছে কি সকল বিডিআর সদস্যদের মুক্তি চাচ্ছিল। তো তখন আমরা খুব স্বাভাবিকভাবেই শহীদ পরিবারবর্গ এবং আমার মনে হয় দেশবাসীও কিছুটা ভয় পেয়ে গেছে যে এখন এটা তো সমস্যা, সকল যদি কিনা আসলে বিডিআর জওয়ানদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয় তাহলে তো সেখানে আপনার যাদের কিনা আসলে ডেথ রেফারেন্সে যারা আছে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে আছে তারাও এখন মুক্তি পেয়ে যাবে। একটা জিনিস যে জায়গাটা লিগ্যাল অ্যাসপেক্ট থেকে একমাত্র অ্যাকসেপ্টেবল যে জিনিসটা, এটা আমি শহীদ পরিবারের হয়ে বলছি না, আমি আইনজীবী হয়ে বলছি, একমাত্র লিগালি অ্যাকসেপ্টেবল যেটা, সেটা হচ্ছে যে অনেক মানুষ রয়েছে যারা কিনা এক্সপ্লোসিভ যে মামলাটা ওইটার জন্য ফেসে গেছে কিন্তু তাদের অ্যাকুইটাল হয়ে গিয়েছে মার্ডার কেসে, তাদের বেলায় তারা দে ডিজার্ভ বেল এবং তারা রাইটফুলি তারা এই বেলটাকে ডিজার্ভ করে। তবে বেলটাকে ডিজার্ভ করলেও এবং অন দি আদার হ্যান্ড যে টার্মস অফ রেফারেন্স যেটা, সেটা তারা রিকোয়েস্ট করতে পারে, সেটা কিন্তু হোম মিনিস্ট্রির অথবা ক্যাবিনেটের এক্সিকিউটিভ অর্ডারে সেই টার্মস অফ রেফারেন্স চেঞ্জ করে দেওয়া হবে। আমি এই কথাগুলো এই কারণে আপনাদের সামনে বলছি, কারণ যেখানে কিনা একটা কমিশন অলরেডি হয়ে গেছে, তারপরে কমিশন হওয়ার পরে যখন কিনা এই ধরনের একটা মুভমেন্ট হয় এবং দাবিগুলো ক্লিয়ার না এবং দাবিগুলো একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তখন প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে তখন আর মানুষের ওই কনফিডেন্সটা আর থাকে না আর কি, যে আচ্ছা এখন এনারা কি চান, এক্স্যাক্টলি এনাদের দাবিটা কোন দিকে যাচ্ছে। এবং সেই জায়গাটা দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো বা মানে যে কোনো মানুষেরই একটু ভয় লাগবে, কারণ যদিও কিনা ওনারা অনেকেই বিশ্বাস করেন যে হ্যাঁ ঠিক আছে, যারা ডেথ রেফারেন্সে আছেন এবং যারা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তারা অনেকেই হয়তো বা এর সঙ্গে যুক্ত ছিল না, তবে সেটা তো আসলে কমিশনের কাজ, কমিশনটাকে তো কাজ করতে দিতে হবে। তার মানে কি তাদের কমিশনের প্রতি কোনো ধরনের কনফিডেন্স নাই, নাকি দেশের জুডিশিয়ারির প্রতি কোনো ধরনের কনফিডেন্স নাই? এটা বলা যেতে পারে যে হ্যাঁ, বিগত রেজিমের যে জুডিশিয়ারি সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছিল, তারা সেটা বলতে পারেন এবং তারা বলতে পারেন যে যেখানে রাইটফুলি বেল তারা ডিজার্ভ করে সেখানে সেই বেলের যেই অপরচুনিটিটা সেটা ক্রিয়েটেড হচ্ছিল না। তবে দেখা যাচ্ছে যে সেই জায়গাটায় ওই তাদের ডিমান্ডের ক্ষেত্রে আমরা আসলে একটু কনফিউজড পরের দিকে হয়ে যাচ্ছিলাম যে আসলে এইখানে মানে বিষয়টা আসলে কি, কারণ কমিশনই তো আসলে বের করবে। আমরা ধরতে পেরেছি।
আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা বিরতিতে যাওয়ার আগে সাকিবুর রহমান যেটি বললো, অভিযোগ করলো যে আপনারা আসলে মানে রোকশেদ আলম খন্দকার, রোকশেদ আলম প্রধান, আপনার কাছে জানতে চাই এক বাক্যে, উনি যে অভিযোগটা করলেন, আপনারা কি সকল কারাবন্দির মুক্তি চাচ্ছেন নাকি শুধুমাত্র আইনগতভাবে যারা মানে জামিন পেতে পারেন তাদের মুক্তি চাচ্ছেন? না, আমরা সকল পিডিআর সদস্যের মুক্তি আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যারা নিরপরাধ এবং নির্দোষ প্রমাণিত হয়েছে, বিস্ফোরকের মামলার নামে একটা মামলা দিয়ে যাদেরকে আটক করে রেখেছে, আমাদের তাদেরকে মুক্তি দিয়ে দিক। যারা প্রমাণিত হবে মানে আপনি সব কারাবন্দী বিডিআর সদস্যের মুক্তি চাচ্ছেন না? এই মুহূর্তে আমি সব কারাবন্দী বিডিআর সদস্যের মুক্তি চাচ্ছি না। দেশের যে একটা আইন আছে, আইন এবং ধারা অনুযায়ী সেটা সাকিবুর রহমান বললো, আইনগতভাবে যাদের পাওয়া দরকার তিনিও মনে করেন যে তারা পেতে পারেন। আমি বিরতিতে যাচ্ছি, তার আগে একটি প্রশ্ন রেখেছি আমিনুল ইসলামের কাছে। এই যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে আর এই যে বিচার বিভাগে মামলার কার্যক্রম চলছে, এই দুটি মানে আমরা একটু আলোচনা করলাম, আমি একটু বিস্তারিতভাবে জানতে চাই সাংঘর্ষিক হচ্ছে কিনা। সেক্ষেত্রে তদন্ত কমিশন নানানভাবে কিন্তু গণমাধ্যমের সামনে বক্তব্যও দিচ্ছে। কিছু কিছু বক্তব্য আমরা দেখছি যে বিচার আদালতের যে ধরনের নথিপত্র আছে, যে ধরনের কথাবার্তা আছে, তার সাথে কন্ট্রাডিক্ট করছে। তো সে বিষয়ে এখন কি করা যেতে পারে? অ্যাডভোকেট আমিনুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে তদন্ত কমিশনের কাজ এবং স্বাধীন তদন্ত কমিশনের কাজ এবং বিচার প্রক্রিয়া যে পাশাপাশি চলছে, সেটাতে অনেককেই মানে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। দুটো একসাথে চলার ফলে কি সমস্যা হচ্ছে? এটা দেখেন, এটা যে বিষয়টা হচ্ছে, এটা খুবই একটা জটিল পরিস্থিতি হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এই কারণে তৎকালীন সেনাপ্রধান কিন্তু উনি পরিষ্কার করে তার টুইট বার্তায় উনি পরিষ্কার করে বলছেন যে এটার সঠিক ইনভেস্টিগেশনটা হয়নি। তিনি কিন্তু বলছেন, এবং তিনি কি কাজ করতে পারেন নাই, তৎকালীন সরকার প্রধানের কি হস্তক্ষেপ ছিল, প্রকৃত ইনভেস্টিগেশনটা হয় নাই, এই কথাটা কিন্তু তিনি বলছেন। নাম্বার ওয়ান, তার কথা থেকে আমরা যেটা পাই যে তড়িঘড়ি করে তৎকালীন যে ডিজি প্রধান ছিলেন, যে তড়িঘড়ি করে একটা ইনভেস্টিগেশন করেছে, সেই ইনভেস্টিগেশনের মধ্যে কিছু নিরপরাধ মানুষকে দিয়েছে যেমন, আবার অনেক মানুষকে কিন্তু সেই ইনভেস্টিগেশনের মধ্যে আসে নাই। তাহলে একটা বড় অংশ যারা আসা উচিত ছিল যে কি কারণে এই ঘটনাটা ঘটলো, কি বা তাদের স্বার্থটা কী ছিল, পেছনে কারা ছিল, এই জিনিসগুলো কিন্তু উদ্ঘাটন হওয়ার প্রয়োজন ছিল। দুইটা কমিশন ছিল, দুইটা তদন্ত কমিশন ছিল, একটা সেনাবাহিনীর, একটা আনিসুজ্জামান কমিশন। দুইটা কমিশনের রিপোর্ট কিন্তু আলোর মুখ দেখে না। যে আজকের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু তার অধীনেই কিন্তু একটা কমিশন ছিল। এই কমিশন রিপোর্ট কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকার, দিতে দেয়নি। তার মানে কি হলো যে তাহলে এমন কিছু ব্যক্তির বা সংস্থার নাম চলে আসার ভয় ছিল, যে সেটা থামিয়ে দিয়ে একজন আজ্ঞাবহ তদন্তকারী কর্মকর্তা দিয়ে তড়িঘড়ি করে একটা রিপোর্ট প্রকাশ করা হলো, যে যার ভিত্তিতে একটা বিচার হলো। এখন প্রশ্নটা হচ্ছে কি, যে এখন যে জাতীয় কমিশনটা হলো, সেই কমিশনকে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হলো যে তারা এই ঘটনাটা উদ্ঘাটন করবে, কারা জড়িত, কারা ষড়যন্ত্রকারী, উদ্দেশ্য কি, এগুলো সব তারা উদ্ঘাটন করবেন। তো ইতোমধ্যে একটা ইনভেস্টিগেশন হয়ে কিন্তু এক ধরনের একটা উদ্ঘাটন হয়ে গেল, এখন আবার তারা একটা উদ্ঘাটন করবেন, তাহলে তো ন্যাচারালি এটা একটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা আইনজীবী হিসেবে আমরা যে কথাটা বলতে চাই, যে ইতোমধ্যে যে বিচারটাই হলো, এখন তো এন্টায়ার বিচারটাই আসলে ফার্দার ইনভেস্টিগেশনে যাওয়া উচিত, নাম্বার ওয়ান। তো যখন এরকম একটা আশঙ্কা দেখা দিল, তো সেই ক্ষেত্রে যারা ইতোমধ্যে নির্দোষ প্রমাণিত হয়ে গেল, তাদেরকে আপনি আটকে রাখবেন আর কোনো অজুহাতে? তাদেরকে তো এখন ছেড়ে দিতে হবে, সেই দাবিটি। তাই না ব্যাপারটা? যে জাতীয় কমিশনের একটা রিপোর্ট আসা সাপেক্ষে বা তদন্ত সাপেক্ষে যারা ইতোমধ্যে নির্দোষ প্রমাণিত, তাদেরকে আটক রাখার আর কোনো নৈতিক অবস্থান নেই। এখন 5 আগস্ট পরবর্তী ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে একটি মামলার আপিল বিভাগের শুনানি হতে পারছে না, পূর্ণাঙ্গ বেঞ্চ নেই, আর আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ অত্যন্ত ধীর গতিতে চলছে। পূর্বতন সরকারের পলিসি চলছে মামলার ক্ষেত্রে, ভিন্ন কিছু করার বা ভিন্ন কিছু সুযোগ কেন হচ্ছে না? আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? না, এটা হচ্ছে, দেখেন এই কেসটা এত বড় মামলা, এটা যদি আপনি খুব দ্রুত অ্যাপিল বিভাগে শুনানির প্রয়োজন হয়, তাহলে আমাদের সেইখানে নির্ধারিত একজন বিচারক লাগবে। আমাদের এখন যে বিচারকের সংখ্যা আছে, আমাদের অ্যাপিল ডিভিশন এই কার্যত এখন ওইভাবে চলছে না। বুঝেছি, কিন্তু এভাবে কি চলবে তাহলে? এখন এই জন্য সরকারের একটা উদ্যোগ লাগবে। সরকারের যদি সদিচ্ছা না থাকে,
তাহলে এভাবে এই বিচারের ব্যাপারে বা শুনানি নিষ্পত্তির ব্যাপারে যদি সদিচ্ছা না থাকে, ইভেন দেন এখন যে কমিশন গঠন হলো, সেই কমিশনের ব্যাপারেও যদি স্বাধীনভাবে কাজ করার যদি সরকারের সদিচ্ছা না থাকে, এই কমিশন কাজ করতে পারবে না। আমাদের যে বিচারগুলো চলছে সেখানে সাক্ষী প্রমাণ হবে না, অ্যাপিলেট ডিভিশনের যে শুনানি অপেক্ষায় রয়েছে সেটাও কোনোদিন হবে না। আর বিডিআর সদস্য যেগুলি নিরপরাধ মানুষ আছে তারা ধুকে ধুকে হয়তো জেলখানায় মৃত্যুবরণ ধন্যবাদ করতে হবে। ধন্যবাদ আমিনুল ইসলাম। রোকসাদ আলম প্রধান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে আপনারা আন্দোলন করছেন, কিন্তু পুরোভাগে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ। আন্দোলনটা তো আপনাদের, তারা আপনাদের সমর্থন দিতেই পারে, কিন্তু সবখানে আমরা তাদের সম্মুখে দেখছি কেন? না না, তাদেরকে সম্মুখে না, আমরাই থাকতেছি সম্মুখে, আমরাই থাকতেছি। যেহেতু তদন্ত কমিশন একটা গঠন হলো, গঠন হওয়ার পর দুয়ের উমতে যা বলা আছে, পূর্বের বিচার ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখে স্বাধীন যে তদন্ত কমিশন আছে তদন্ত করবে। তাহলে স্বাধীন এখন যে তদন্ত কমিশন তৈরি হলো, তাহলে উমো নাম্বার কেন থাকবে? আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকে খালাসের ব্যবস্থা করতে হবে, তাহলে পূর্বেরটা কেন থাকবে? আমাদের প্রশ্ন হচ্ছে এটা। এক নম্বর দাবি ছিল আমাদের এটা, যে এইখান থেকে কমিশনকে সংশোধন করে দিয়ে, কমিশন এটাকে উমো নাম্বার যে অনুচ্ছেদটা ওনারা দিয়ে দিয়েছে এটাকে সংশোধন করুক, সংশোধন করে এই তদন্ত কমিশন তদন্ত করবে। ফাইন, নো প্রবলেম। আমরা চাচ্ছি না যে আমরা আমাদের কোনো নিরপরাধ ব্যক্তিরা যেহেতু সাজা পেয়ে দীর্ঘদিন ধরে 16টি বছর জেলের প্রকট কষ্টে আছে, তাদেরকে তো অবশ্যই মুক্তি দিতে হবে। আমাদের যেরকম ফ্যামিলি আছে তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরকে মুক্তি দিতে হবে। একটা জামিন একটা মানুষের হচ্ছে নাগরিক অধিকার, তাহলে আমরা জামিন কেন আটকেই রাখবো? জামিন তো দিতে পারি। সে তো জামিন দেওয়ার মানে নয় যে এদেশ থেকে সে চলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, বাহিরের ইউনিটগুলোকে কিভাবে বিদ্রোহের একটা তকমা লাগিয়ে দিয়ে বাহিরের ইউনিট থেকে হাজার হাজার লোককে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু জাতি জানে না যে এত লোককে বাড়িতে পাঠিয়েছে। কিভাবে পাঠিয়েছে আমি তার একটু বর্ণনা দিই। চেন অফ কমান্ড তো ভেঙে গেছে। যখন একটা বাহিনীর চেন অফ কমান্ড ভেঙে যায় তখন কিন্তু এই বাহিনীর বাকি সদস্যরা কিন্তু এলোমেলো হয়ে যায়। বাহিরের ইউনিটগুলোতে তাই হয়েছে, বাইরের ইউনিটে তো আমরা দেখিনি। কত কত বিডিআর সদস্য চাকরি গেছে যাদের দূরতম সম্পর্কেও নেই এই আমাদের সর্বমোট জড়িত এই এফেক্টেড যেগুলো আছে আমরা 18,519 জনের মতো। মানে মামলার আসামির বাইরে, মামলার আসামি থেকে শুরু করে সব আমরা এখন সব কাউন্ট করব। যেহেতু বিজ্ঞ আদালত এতদিন ধরে আমাদের কোনো দাবি দাবাই পূরণ করে না। আমরা আজ 5ই আগস্টের পরে স্বাধীন, আমরা আবু সাইদ মুগ্ধদের একটা নতুন বাংলাদেশ পেয়েছি, 2000 শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এখানে যে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, এই কথাটাকেও বলার মতো তো কণ্ঠস্বর আমাদের যে আর্মি অফিসারদের ছাড়রা আছেন, আর্মি অফিসারদের সন্তানরা রয়েছেন, আমরা তাদেরকে ভাইস্তা বলেই ডাকি। আমরা খুব স্নেহ করতাম। যেমন আমি মেজর জেনারেল সাকির স্যারের ছেলে রাকিনের কথা বলি, একটু শেষ করি, রাকিনের কথা বলি। তখন দিনাজপুর সেক্টরে ছিলাম আমি, স্যারের আমি অ্যাক্টিং রানার ছিলাম কিছুদিনের জন্য, প্রায় 7 হতে 10 দিনের জন্য। এই রাকিনকে আমি দেখেছি কত ছোটোবেলায়। আমরা আসলে সত্যিকার অর্থে আমার সঙ্গে যে ভাইস্তা আছে তারা জানে যে বিডিআর সদস্যরা তাদের স্যারদের সন্তানদেরকে কতটুকু মানে ভালোবাসে তাদেরকে। এই ঘটনার পিছনে আমি জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই ঘটনার পিছনে কারা জড়িত তাদেরকে বের করে নিয়ে আসো। ধন্যবাদ ধন্যবাদ রোকসাদ আলম প্রধান। সাকিব রহমান, আপনার কাছে জানতে চাই যে 15 বছর গিয়েছে, মানে এই যে আপনারা এখন মাস্টার মাইন্ডকে এই ঘটনার সাথে স্টেটের আর কেউ জড়িত আছে কিনা এই বিষয়গুলো জানার জন্য আপনারা শাউট করছেন। গত 15 বছরে যখন হাইকোর্ট থেকে রায় হয়েছে, অনেকে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে, শহীদ পরিবারেরই অনেকে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, তারা সন্তুষ্ট আদালতের রায়। এতদিন কেন মানে এই সব দাবি নিয়ে সরব হতে দেখা যায়নি?
না, কথাটা ঠিক না, কথাটা অ্যাকচুয়ালি খুবই ভুল। আমাদেরকে আপনারা একমাত্র আপনাদের সাথে আমাদের দেখা হতো 25শে ফেব্রুয়ারিতে, যেদিন কিনা এই হত্যা দিবস, এবং সেই দিন কিন্তু আমরা মিডিয়ার সামনে ঠিকই কথা বলতাম। শহীদ পরিবারই একমাত্র এন্টিটি যেটা কিনা মিডিয়ার সামনে খুবই ওপেনলি কথা বলতো। সেগুলো সেই সময়ে এমন পরিস্থিতি ছিল না যে মিডিয়া আসলে সেগুলোকে ব্রডকাস্ট করবে, তো যার কারণে মিডিয়া সেগুলোকে ব্রডকাস্ট আসলে সেই সময় করতো না। এবং বিচার প্রক্রিয়ার বেলায় যতটুকু পর্যন্ত সন্তুষ্ট আমরা বলেছি ততটুকু হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো সত্য যে যেটা কিনা মার্ডারের কেস সেটা তো অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গেছে, যদিও কিনা এক্সপ্লোসিভটা যায়নি এবং এটা আনফর্চুনেট, তবে মার্ডারের যেই কেসগুলো সেটা তো আসলে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গেছে। আমাদের দেশে যে পিনাল কোড অনুসারে ক্রিমিনাল কোর্টের যেই মামলাগুলো সেগুলো দীর্ঘায়িত হয়, এবং এত বড় একটা ট্রায়াল দীর্ঘায়িত হবে সেটা যে অস্বাভাবিক কিছু তা না। তবে আমরা সবসময় বলে এসেছি যে মাস্টার মাইন্ডরা আসলে এখনো ধরা পড়েনি। তো যার কারণে কথাটা হচ্ছে যে আরেকটা বিষয় আমি এইটার সঙ্গে একটু যুক্ত করি আর কি। একটু আগে ভদ্রলোক বললেন যে নিরপরাধ বিডিআর এবং আসল মাস্টার মাইন্ড কারা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে মাস্টারমাইন্ড অন্য কেউ। তবে নিরপরাধের যে ডেফিনেশনটা সেই জিনিসটা নিয়ে কিন্তু, অথবা নিরপরাধের যে সংখ্যা সেই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট ডাউট আছে। দেখেন, আমাকে অন্যভাবে নেবেন না, অথবা আমি শহীদ পরিবারের সন্তান দেখে আমি হয়তোবা অনেক কিছু আবেগী হয়ে বলবো, অন্যভাবে এই জিনিসটা নেবেন না। কিন্তু দ্য রিয়ালিটি ইজ, যেদিন কিনা ঘটনাটা ঘটলো ঢাকার বাইরের এনাদের সবাইকে আমি বাদই দিলাম, কিন্তু পিলখানার ভেতরে সেই সময় যদি 8 থেকে 9 হাজার সৈনিক থাকে ফর এক্সাম্পল, তাহলে একজন বাদে বাকি যারা যে সমস্ত জওয়ান ছিল তারা কিন্তু এই হত্যাযজ্ঞটাকে প্রিভেন্ট করেনি। এবং when you're not preventing a crime from happening, that মেক্স ইউ অ্যান অ্যাকমপ্লিস। সেটা তো আপনাকে অ্যাকমপ্লিস বলে আসলে যে কোনো একটা আইনেই বলা হবে যে আপনি একটা অপরাধ হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, সেটাকে আপনি প্রিভেন্ট করছেন না। তো যার কারণে এতটা সহজভাবে যখন কিনা জনগণের সামনে তুলে ধরছেন যে সকল বিডিআরই আসলে নিরপরাধ, সেই কথাটা হয়তো বা একটু মিসলিডিং হয়ে যায়। আই এম অ্যাফ্রেড আমাকে এটা বলতে হচ্ছে। সকল বিডিআর আসলে বোধহয় ওনারাও আপনার সাথে আলোচনার পরে আমি উভয়ের সাথেই কথা বললাম, সকল বিডিআর সদস্যদের কেউ মুক্তি চাচ্ছে না। আপনি কি সেই বিষয়ে কোনো সন্দেহ বা না, এটা আমি একদম স্পেসিফিক্যালি বলে দিতে পারবো, এবং আমি তাদের নাম বলে দিতে পারবো যে কারা কারা মুক্তি চেয়েছে, কারণ গতকাল রাত পর্যন্ত আমরা এটা ফলো করেছি। এবং সাংবাদিক ইলিয়াস যখন কিনা লাইভে আসলেন তখনও কিন্তু এনারা ছিলেন, এবং এনাদের প্রতিনিধি একেবারে খুব স্পেসিফিক্যালি বলেছে যে একটাই দাবি, একটা হচ্ছে মুক্তি, একটা হচ্ছে চাকরি, এবং মুক্তির বেলায় আসলে সকলের মুক্তি, এটাই আমরা ভয় পেয়েছি। উনি এখন হয়তো বা বলছেন না, কিন্তু এর মূল কারণটা হচ্ছে যে ওনাদের মুভমেন্টের মধ্যে আসলে অনেকগুলো ভেস্টেড গ্রুপস আছে। একটা গ্রুপ আছে যারা কিনা ইন দ্য লিগ্যাল সেন্স রাইটফুলি বেল ডিজার্ভ করে, কিন্তু তারা পাচ্ছেন না। একটা গ্রুপ আছে যারা কিনা হয়তো বা চাকরিচ্যুত হয়েছেন, তারা চাকরি খুঁজছেন, এতটুকুই, যে চাকরিটা আবার ফেরত চাচ্ছেন। একটা গ্রুপ আছে যাদের পরিবারবর্গ আসলে এই মুহূর্তে ডেথ রোতে অথবা ইমপ্রিজনমেন্টে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্টে আছে। তো তারা আসলে সকলেই যেহেতু আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারছিলাম যে তাদের হয়তো বা দাবিগুলো ইনকনসিস্টেন্ট, এবং লাস্টে হয়তো বা ইমোশনালি হোক অথবা যে কারণেই হোক না কেন, গতকাল রাত পর্যন্ত যে তাদের একদম এক দফা এক দাবি, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ভেরি এভিডেন্ট ইন এভরি মিডিয়া। আপনারা তো খুব ভালো কভার দিয়েছেন এখন টেলিভিশন। অ্যাডভোকেট আমিনুল ইসলাম, আদালত অঙ্গনে কথা আছে যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাই। 15 বছর হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহৎ মামলা, যদি সেটি ধরেও নেই, হয়তো এটি অতিরঞ্জন হয়ে যাবে বলা, যেভাবে চলছে যদি এমন হয় কেউই নির্দোষ কেউই মুক্তি পেলেন না। ইতিমধ্যেই অর্ধশতাধিক ব্যক্তি রাষ্ট্রীয় হেফাজতে মারা গেছেন, কেউই মুক্তি পেলেন না, নির্দোষ ব্যক্তিরাও মারা গেলেন, মামলাও ওইভাবে চলল। বাংলাদেশের আইনের ইতিহাসে এটা কেমন পরিস্থিতি তৈরি করবে, বা কীভাবে এই মামলাকে আগামী প্রজন্ম বিবেচনা করবে? না, এটা তো খুবই সত্য কথা যে জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ডিনাইড যে কথাটা আমরা বলি, অলরেডি তো জাস্টিস ডিনাইড ইন বিডিআর কেসেস, অলরেডি তো জাস্টিস ডিনাইড। কারণ যে মানুষগুলো আপনার 2013 সালে খালাস পেয়ে গেল, যে মানুষগুলো তারা দে আর এন্টাইটেল টু গেট বেল, তাদেরকে বেল দেওয়া হচ্ছে না। কেন বেল দিচ্ছেন না? না দেওয়ার কারণটা কি? এটা তো জাস্টিস ইজ ডিনাইড। প্রশ্নটা হচ্ছে, আমি অন্য আলোচনায় আসি। আজকের যে আলোচনার পক্ষ থেকে আমাদের ভিকটিম পরিবার আছে, আমাদের আসামি পরিবার আছে, আমি আইনজীবী হিসেবে যারা শুনলাম,
এই জায়গার মধ্যে দেখেন কিছু কমন জিনিস আছে আর কিছু আনকমন জিনিস আছে। একটা জিনিস হচ্ছে কি, ভিকটিম পরিবারও চাচ্ছে এই কেসটা আবার ইনভেস্টিগেশন হোক, প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসুক। এইটা আসামি পক্ষও কিন্তু চায়, তারাও চাচ্ছে, আসামি দাবি পক্ষও এক- চায়। দাবি কিন্তু এক। দাবি কিন্তু এক। আবার ভিকটিম পরিবারও চাচ্ছে যারা ইতোমধ্যে খালাসপ্রাপ্ত হয়ে গেছে বা যারা নির্দোষ প্রমাণিত তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা ভিকটিম পরিবারও চাচ্ছে, আসামি পরিবারও চাচ্ছে। কিন্তু চাচ্ছে না কারা? আমরা সেই জাস্টিসটা আমরা পাচ্ছি না কোর্ট থেকে, জাস্টিসটা আমরা পাচ্ছি না গভর্নমেন্ট থেকে। তার মানে কি, যে যেখানে ভিকটিম পরিবার যা চায়, আসামির পরিবারও যে জিনিসগুলো ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেল যে তারা নির্দোষ, কিন্তু তারা নানান প্রক্রিয়ায় এই মানুষগুলোকে না ছাড়ার জন্য নানান কৌশল আছে। আপনি একদিকে মাস্টারমাইন্ডদেরকে আনছেন না, আপনি ভিকটিম পরিবারের যে আকাঙ্ক্ষা যে তাদের এই স্বজনদেরকে কেন হারাতে হলো, এর পিছনে নেপথ্যে কারা, কি উদ্দেশ্য ছিল তাদের, একদিকে আপনি তাদেরকে এই জিনিসটা দিচ্ছেন না। কিছু নিরপরাধ মানুষকে আপনি হয়তো, আমি বলছি না সবাই নিরপরাধ, নিশ্চয়ই যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হবে, সেটি সকলেরই কামনা। বা যে 139 জনের বা ফাঁসির দণ্ড হয়েছে তারা তো হয়তো ফাঁসি তো হতে পারে, তাদের সবাই খালাস হয়ে যেতে পারে, তাদের সাজা বহাল থাকতে পারে, সেটা আইনগত একটা প্রক্রিয়া। বাট ইতিমধ্যে যাদের প্রমাণিত হয়ে গেছে যে তারা যারা নির্দোষ, তাদেরকে আপনি কেন আটকে রাখবেন? সেটা তো ভিকটিম পরিবারও চায় না, আসামিরাও চায় না। এখন প্রশ্নটা হচ্ছে কি, যে দেখেন এখন যে ক্যামোফ্লেক্সটা তৈরি হয়ে গেল, এখন যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল এই বিষয়টার মধ্যে, যে একদিকে কমিশন কাজ করবে, একদিকে আদালত কাজ করবে, তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? আবার অন্যদিক দিয়ে কিন্তু বিচার কার্যের জায়গা নাই। আপনি কোথায় বিচার কার্য হবে? আজকে গত 3 বা 4টা তারিখ যাচ্ছে, আমরা কিন্তু কোনো কোর্টে কোনো কাজ করতে পারছি না কেন? এই আদালতে হবে না ওই আদালতে হবে না ওখানে হবে না ওখানে হবে, আমরা কিন্তু কোনো সামথিং ফিশি ইস্যু আছে। হ্যাঁ, সেটার এইটার পিছনে আবার এক ধরনের কিন্তু একটা, আপনিও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? আমিও ষড়যন্ত্রের গন্ধ আচ্ছা, পাচ্ছি। ধন্যবাদ সত্যি কথা। ধন্যবাদ আমিনুল ইসলাম। সাকিব রহমান, সবাই ষড়যন্ত্রের গন্ধ পায় কিন্তু ষড়যন্ত্রকে উদ্ঘাটন করতে পারে না। যেমন আজকে আদালত এজলাস ভবন পুড়ে দিছে, পুড়ে গেল। আমরা জানি না কিভাবে আগুন লাগলো, কিভাবে পুড়লো। আবার এটাও ঠিক যেটি আমিনুল ইসলাম সাহেব বললেন যে তারাও পুনঃ তদন্ত চায়, অধিকতর তদন্ত চায়, ন্যায় বিচার চায়। আপনারাও অধিকতর তদন্ত চাচ্ছেন, পুনঃ তদন্ত চাচ্ছেন, মাস্টার মাইন্ড কারা সেটা উদ্ঘাটন হোক সেটা চাচ্ছেন। সবার চাও এক হওয়ার পরও কেন আসলে সবাই ন্যায় বিচারের খোঁজে হন্য হয়ে ঘুরছে, ন্যায় বিচারটা হচ্ছে না? যেটি আমিনুল সাহেব বলেন তার সাথে আপনি কতটুকু একমত, কতটুকু দ্বিমত, দুটাই বলেন। দেখেন, আমি একটা কথা খুব অনেস্টলি বলি, আবারও বলছি যে যেহেতু শহীদ পরিবারের সন্তান, যার কারণে অনেক কথা হয়তো বা বলে ফেলবো, কাউকে যদি হার্ট করে থাকি আমি জেনুইনলি সরি আর কি, কারণ আমি খুব সেন্টিমেন্টাল হয়ে কথাগুলো বলবো। কিন্তু এই ঘটনার মধ্যে আমি আবারও বলছি খুবই দুঃখিত আমি, তবে এই ঘটনার মধ্যে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে ভিকটিমকে এই জিনিসটা নিয়ে বোধহয় এক ধরনের কনফিউশন আছে। কনফিউশনের কিন্তু এখানে কিছু নাই, ঘটনার ভিকটিম একটাই এবং এক পক্ষই, এবং সেটা হচ্ছে কি শহীদ পরিবারবর্গ। যে বিডিআর সদস্য যারা রয়েছেন তারা মিস ট্রায়ালের ভিকটিম হতে পারেন, তারা এমন একটা জুডিশিয়ারির একটা মেসআপের ভিকটিম হতে পারেন যেটা খুব আনফর্চুনেট ছিল গত রেজিমে। এবং ইনশাল্লাহ আমরা এই ছাত্ররা যেহেতু আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে, উই আর গোয়িং টু এক্সপিরিয়েন্স আ বেটার জুডিশিয়ারি। মিস ট্রায়ালের ভিকটিম এবং ঘটনার ভিকটিম কিন্তু এক হলো না আর কি। আমি জাস্ট এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। অন দি আদার হ্যান্ড আপনি বলছেন যে ওই যে জাস্টিস ডিনাইড ওই কথাটার ইয়েতে আমার মনে হয় যে কিছুটা আবার এর আগে বোধহয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাটা আসছিল, যে ওনারা এখন দেখেন, আমি আসলে এনাদেরকে অত্যন্ত ভালোবাসি, আমার ছাত্র সমমর্যাদার, ওরা সবাই আমার ছাত্রের মতন আর কি। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াই, আন্দোলনের সময় ওদের সঙ্গে ছিলাম, একেবারে মানে যেভাবে পেরেছি আমি তাদেরকে সাহায্য করেছি। কিন্তু আমি যেটা মনে করেছি আর কি, এই বিষয়ে আসলে এক ধরনের পপুলিস্ট ডিমান্ডের কারণে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তারা মনে করেছে যে 18,500 সৈনিক এবং তাদের পরিবারবর্গ যেহেতু আছে অনেক বড় সংখ্যক, এইটা দিয়ে আমরা বোধহয় এক ধরনের ওনাদেরকেও সাহায্য করতে পারবো, এবং আমাদের মনে হয় যে এক ধরনের একটা পলিটিক্যাল শোডাউন এই জিনিসটা হবে। কিন্তু আনফর্চুনেটলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তোবা আসল পিকচারটা যেই জায়গাটায়, সেই জায়গাটা হয় তারা, এটাও সত্য যে তারা অনেক ছোট ছিল এই ঘটনার সময়, তবে তারা কিন্তু আসলে রিয়েল পিকচারটা, পুরো পিকচারটা তাদের কাছে নাই। তাদের পিকচারটা অনেকটা এরকম যে অ্যাজ ইফ ভিকটিম হচ্ছে তারাই যারা কিনা বিডিআর সদস্য, এবং তারাই হচ্ছে সাফারার,
তারা ইনকার্সেনেশনের ভিকটিম, তারা মিস ট্রায়ালের ভিকটিম। এই জিনিসটা আসলে তারা বোধহয় বুঝতে পারেনি, যার কারণে দেখা যাচ্ছে যে পলিটিক্যালি তারা আসলে 2 দিন ধরে তার সঙ্গে ছিল, এবং বৈষম্য বিরোধীর আন্দোলনের কারণে দেখা যাচ্ছে যে বিডিআর সদস্যদের লেজিটিমেসিটা অনেক দূর বেড়ে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কি। আমি জানি না তারা কি ফাইনালি রিয়েলাইজ করেছে না কিনা, অথবা তাদেরকে কেউ রিয়েলাইজ করিয়েছে কিনা, কারণ ইতিমধ্যে আমি দেখলাম যে লাস্ট তাদের যে ঘোষণাটা সেটা হচ্ছে যে না, এখন সকলকে বাসায় চলে যেতে বলেছে, আবার 19 তারিখে আসতে বলেছে আর কি, যেহেতু সেদিন কোর্টের ডেট পড়বে। তো আমার কাছে মনে হয়েছে যে এই 2টা জিনিস আমি একটু আপনাদের সামনে জানিয়ে রাখি আর কি, যে দেখেন কোনো নিরপরাধ ব্যক্তি এর মধ্যে সাফার করুক, সেটা আমি কেন চাইবো? মানে একটা মানুষের যদি পৈশাচিক আচরণ না থাকে, সেটা কোনো মানুষই চাইবে না, সেটা নর্মাল না। কিন্তু আমাদের যেই কথাটা সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য যে যেখানে কিনা প্রসিকিউটর বলেছেন, রাইটফুলি বলেছেন যে একদিক থেকে কমিশন হবে, কমিশনে ইনকোয়ারি হবে, একদিক থেকে কোর্টের ইনকোয়ারি হবে না। এক্সপ্লোসিভের বেলায় যদি কিনা বেল হয় তাহলে তো বেল হলো, কিন্তু যেগুলো অ্যাপেলেট ডিভিশনে যে মার্ডারের মামলাগুলো আছে, যদি কিনা কমিশন যেহেতু 3 মাসই চেয়েছে, 16 বছর অপেক্ষা যেহেতু করা গেছে, 3 মাস যদি কিনা আসলে কোনো নতুন কিছু উঠে আসে, তাহলে তো সেটা অ্যাপেলেট ডিভিশনের সামনে আসলে পেশ করা যাবে। তো যার কারণে দেখা যাচ্ছে কমিশন আসলে তাদের স্বাধীন তদন্তে আসলে হয়তো বা এর এমনটা বের হয়ে আসতেই পারে যে অনেকে নিরপরাধ, যারা কিনা হয়তো বা এই মুহূর্তে ডেথ রোতে অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্টে আছে, কিন্তু তাদেরকে তো কমিশন একটা যেহেতু গঠন করা হয়েছে, এবং এমনও হয়েছে যে গতকালকে সেই মঞ্চ থেকে কিন্তু, আন্দোলনের মঞ্চ থেকে কিন্তু বলা হয়েছে যে এটা ক্যাঙ্গারু কমিশন, উইচ ওয়াজ আ ভেরি ভেরি ডেরিগেটরি স্টেটমেন্ট মেড অন দি পার্ট অফ আপনার বিডিআর সদস্যদের ওখান থেকে বলা হয়েছে। এবং এই ধরনের স্টেটমেন্ট যখন দিচ্ছে, তো তাহলে আসলে ঢালাওভাবে সকলকে ছেড়ে দেওয়াটাই যদি একমাত্র ইয়ে হয়, তাহলে তো আসলে দেখা যাচ্ছে যে স্টেট অফ ললেসনেস হচ্ছে একটা, যে না আমাদের কোনো ধরনের আইনই নাই দেশে, সেটা তো আসলে করা যাবে না। কমিশন। ধন্যবাদ সাকিব রহমান, আপনার পয়েন্টটা পেয়েছি, আমরা বুঝতে পেরেছি। আমাদের হাতে সময় কম। রোকশেদ আলম, আমরা দেখলাম যে মানে আদালতের ডেট হয়েছে, কিন্তু কোথায় আদালত বসবে সে বিষয়টি এখনো ঠিক হয়নি। তো আপনারা নেক্সট আপনাদের কর্মসূচি কি করবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংক্ষেপে সারা বাংলাদেশের মানুষ যেহেতু একত্রিত হয়ে গেছে আমাদের এই পিলখানা হত্যাকাণ্ডটা নিয়ে, এটাকে আমরা হত্যাকাণ্ড বলবো, এটাকে কখনো আমরা বিদ্রোহ হিসাবে তকমা লাগাবো না এখন, যেহেতু এটা আমাদের আর্মি অফিসারের মানে আমাদের ভাইস্তারাও বলছে যে এটা আসলে বিদ্রোহ হয়নি, এখানে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা হত্যাকাণ্ড হিসাবেই পুরো জাতিকে জানাতে চাই। আপনারা রাজপথে থাকবেন, সেটাই আমরা লাস্ট অব্দি থাকবো। আমাদের যে এখন যে আগামীকালকে আমাদের যে কর্মসূচি আছে, সেটা আমরা অবশ্য গণমাধ্যমে ইতিমধ্যে পেয়ে গেছি। মানে আপনারা রাজপথে থাকছেন, সেটি হচ্ছে শেষ কথা। না, আমরা রাজপথে অবশ্যই থাকবো, কারণ এদেশের সন্তান আমরা, আমাদের নাগরিক অধিকার আছে। আমরা 16 বছর ধরে নির্যাতিত, চাকরি বাহিরের ব্যাটালিয়ন থেকেও চাকরি চলে গেছে আমাদের। এই জন্য আমরা পুরো জাতিকে জানাতে চাই যে এখানে আন্দোলনের বিকল্প, রাজপথের বিকল্প কোনো কিছু নেই। যেহেতু ধন্যবাদ রোকশেদ আলম প্রধান, ধন্যবাদ আইনজীবী আনিমুল। আমি একটু যদি সুযোগ দেন। আমিনুল ইসলাম, আমাদের সময় নেই আর কি, এক বাক্যে। আচ্ছা, এক বাক্যে হচ্ছে যে ওনাদের আন্দোলনেরও কোনো প্রয়োজন নাই, এই সমাধানটা আমাদের আদালতে হয়ে যেতে পারে। আদালত যদি ন্যায় বিচারটা সঠিকভাবে করেন, তাহলে আমার মনে হয় যে রাজপথের আন্দোলনও বন্ধ হয়ে যাবে, আমাদের ভিকটিম পরিবার তারাও তাদের যে কাঙ্ক্ষিত। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ দর্শক, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। ভালো থাকবেন, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে।